সবাইকে এই চ্যানেলে স্বাগত। আজকের লেকচারে আমরা মোগল সম্রাট হুমায়ুনের সম্পর্কে বিভিন্ন বিষয় তোমাদের বলবো। এর আগের লেকচারে আমরা বাবরের সম্পর্কে আলোচনা করেছি। ভিডিও লিংক নিচে ডেসক্রিপশন আর উপরে আই বাটনে দেওয়া রইলো, চেক করতে পারো। সেখানে দুটো বিষয় মিস গেছে, একটুখানি বলে দিই। বাবর আগ্রাতে যে বাগান তৈরি করেছিল তার নাম ছিল আরামবাগ, আর কাবুলেও একটি বাগান তৈরি করেছিল যার নাম হলো বাগি ওয়াফা। আর এই মোগল সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে অনেক ইতিহাসবিদ রিসার্চ করে, তবে তার ভেতর ফেমাস হলো যদুনাথ সরকার। 2017 সালের ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে এই প্রশ্নটা এসেছিল যে মোগল সাম্রাজ্যের ইতিহাস নিয়ে রিসার্চে সব থেকে ফেমাস কে, তো সব থেকে ফেমাস হলো যদুনাথ সরকার। এবার হুমায়ুন সম্পর্কে আসি। বাবরের চারজন পুত্র, কামরান, হিন্দাল, অস্কিরি আর হুমায়ুন। এদের ভেতর হুমায়ুন ছিল জ্যেষ্ঠ পুত্র। বাবর ও ইব্রাহিম লোদির ভেতর 1526 খ্রিস্টাব্দে যখন পানিপথের যুদ্ধ হয়, হুমায়ুনের বয়স তখন 18 এবং এই যুদ্ধে হুমায়ুনও বাবরের সাথে থেকেই যুদ্ধ করে এবং বলা যায় যে হুমায়ুনের জীবনের প্রথম যুদ্ধই হলো এই পানিপথের যুদ্ধ। 1530 খ্রিস্টাব্দে বাবর যখন মারা যায় তখন দিল্লির এই এরিয়াতে হুমায়ুনকে বসিয়ে যায় আর উত্তর পশ্চিমে কাবুল এরিয়াতে শাসক ঘোষণা করে কামরানকে। এখন হুমায়ুন যখন দিল্লির এই এরিয়াতে সিংহাসনে বসেন তখন আশেপাশে গুজরাট এরিয়াতে শাসক ছিল বাহাদুর শাহ, আর এই এরিয়াটাকে বলা হয় কালিঞ্জর, যেখানে চান্ডেল বংশ রয়েছে। কালিঞ্জরে ছিল চান্ডেল বংশ। এই চান্ডেল বংশের রাজা ছিল রুদ্র প্রতাপ সিং বা প্রতাপ রুদ্রদেব। কি বললাম? চান্ডেল বংশের রাজা রুদ্র প্রতাপ সিং বা প্রতাপ রুদ্রদেব। আর এখানে গুজরাট এরিয়াতে শাসক ছিল বাহাদুর শাহ, আর দিল্লিতে রয়েছে হুমায়ুন। এখন সিংহাসনে বসার পর হুমায়ুন তার সাম্রাজ্যকে শক্তপোক্ত করার জন্য প্রথমেই এই কালিঞ্জরের উপর আক্রমণ করে। 1531 খ্রিস্টাব্দে কালিঞ্জরের উপর আক্রমণ করে এবং এখানে রয়েছে কালিঞ্জরের দুর্গ। এর রাজধানী ছিল কালিঞ্জর জায়গা। এই কালিঞ্জর জায়গাটাই ছিল কালিঞ্জরের দুর্গ। হুমায়ুন এই কালিঞ্জরের উপর আক্রমণ করে এবং কালিঞ্জরের দুর্গটা জিতে যায়। 1531 খ্রিস্টাব্দে কালিঞ্জর আক্রমণ। এরপর 1532 সালে চুনার আক্রমণ, 33-34-এ গুজরাট আক্রমণ। কি বললাম? 31-এ কালিঞ্জর আক্রমণ, 32-এ চুনার আক্রমণ, আর 33-34-এ গিয়ে গুজরাট আক্রমণ। তারপরে আবার 37-38 সালে গিয়ে আবারও চুনার আক্রমণ। 39 সালে চৌসার যুদ্ধ, 40 সালে কনৌজের যুদ্ধ, আর তারপরে বেশ কিছুটা সময় পরে গিয়ে 1555 সালে মিচ্ছকোটার যুদ্ধ। হুমায়ুনের জীবনে এই সমস্ত যুদ্ধগুলোই গুরুত্বপূর্ণ। কি কি বললাম? 31 সালে কালিঞ্জর আক্রমণ, 31 সালে কালিঞ্জর, 32 সালে চুনার। এই যে এই এরিয়াটাকে বলা হয় চুনার। বিহারে এই এরিয়াটা হলো চৌসা। কালিঞ্জর, চুনার, চৌসা, আর এখানে হচ্ছে গুজরাট। তাহলে 31-এ কালিঞ্জর আক্রমণ, 32-এ চুনার আক্রমণ, 33-34-এ গুজরাট আক্রমণ, তারপর 37-38-এ গিয়ে আবার চুনার আক্রমণ, 39-এ গিয়ে চৌসার যুদ্ধ, আর উত্তরপ্রদেশে এখানে জায়গা আছে কনৌজ, 40-এ কনৌজের যুদ্ধ, আর এইখানে পাঞ্জাব এরিয়াতে হয় মিচ্ছকোটার যুদ্ধ, 1555 সালে মিচ্ছকোটার যুদ্ধ। তো এইগুলো সম্পর্কে এক এক করে আসি। 1531 সালে বললাম এই এরিয়াতে কালিঞ্জর আক্রমণ করে, এখানে রাজা ছিল রুদ্র প্রতাপ সিং বা প্রতাপ রুদ্রদেব, তাকে হারিয়ে এই কালিঞ্জরে নিয়ে নেয়। তারপর সাম্রাজ্য বিস্তারের জন্য 32 সালে চুনার আক্রমণ করে চুনারের কেল্লা নিয়ে নেয়। তবে তখন এই এরিয়া ছিল বিহারের নুমানি সাম্রাজ্যের আন্ডারে। বিহারে তখন ছিল নুমানি সাম্রাজ্য। ওই নুমানি সাম্রাজ্যের জায়গায় পরবর্তীকালে চলে এসেছিল শেরশাহ সূরি সুর বংশ নিয়ে। তো 32 সালে হুমায়ুন এই চুনার নিয়ে নেয়। তারপর 33-34 সালে গুজরাট আক্রমণ করে। গুজরাটের রাজা ছিল বাহাদুর শাহ। এখন হুমায়ুন যেমন তার সাম্রাজ্যকে বিস্তারের জন্য বিভিন্ন জায়গার উপর আক্রমণ করছিল, সেই রকমই বাহাদুর শাহ তার সাম্রাজ্যকে বা তার এরিয়াকে বাড়ানোর চেষ্টা করত। এই জন্যই এইখানে ছিল খানদেশ, এখানে মালবা, এখানে মেওয়ার। খানদেশ, মালবা, মেওয়ার, এই সমস্ত জায়গার উপরও বাহাদুর শাহ আক্রমণ করত। বাহাদুর শাহ যখন এই মেওয়ারের উপর আক্রমণ করে তখন মেওয়ারের রানী ছিল রানী কর্ণাবতী। এর আগে বাবর সম্পর্কে পড়ার সময় আমরা দেখেছিলাম যে এই এরিয়াতে রাজা ছিল রানা সাঙ্গা। বাবর আর রানা সাঙ্গার ভিতর যুদ্ধ হয়েছিল 1527 খ্রিস্টাব্দে, খানোয়ার যুদ্ধ। এই যুদ্ধে রানা সাঙ্গা মারা যায়। এই রানা সাঙ্গার স্ত্রী ছিল রানী কর্ণাবতী। পরবর্তীকালে গুজরাটের শাসক বাহাদুর শাহ এই মেওয়ার এরিয়া জিততে চায়, ফলে এই এরিয়ার উপর আক্রমণ করত। বলা হয় যে তখন রানী কর্ণাবতী
হুমায়ুনের কাছে একটি চিঠি পাঠিয়েছিল এবং তার সাথে রাখি পাঠিয়েছিল, এবং এই চিঠির মাধ্যমে রানী কর্ণাবতী হুমায়ুনকে বলে হুমায়ুন যেন বাহাদুর শাহের হাত থেকে রানী কর্ণাবতীকে রক্ষা করে। এবার ওই যে বললাম 1532 সালে চুনার আক্রমণ করে, তারপর পরের বছর 1533 সালে গুজরাটের উপর আক্রমণ করে, গুজরাটের বাহাদুর শাহের উপর। বাহাদুর শাহের উপর যখন আক্রমণ করে তখন তার সাথে যুদ্ধে বাহাদুর শাহ হেরে যায় এবং হুমায়ুন এই এরিয়া তার দখলে নিয়ে নেয়। তারপর হুমায়ুন যখন দিল্লির দিকে ফেরার উদ্দেশ্যে রওনা দেয় তখন বাহাদুর শাহ আবার এখানে বিদ্রোহ ঘোষণা করে। ফলে হুমায়ুন পরের বছর অর্থাৎ 1534 সালে আবার বাহাদুর শাহের উপর আক্রমণ করে। তখন এই আক্রমণের মাত্রাও অনেক বেশি ছিল, ফলে বাহাদুর শাহ গুজরাটের নিচের এরিয়াতে চলে আসে, বিশেষ করে বোম্বে এরিয়াতে। এবার হুমায়ুন যখন গুজরাটের উপর আক্রমণ করে তখন মাঝখানে ছিল মালবা, তাই গুজরাটের সাথে সাথে মালবাও তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এখন বাহাদুর শাহ যখন বোম্বে এরিয়াতে আসে তখন এই এরিয়াতে ছিল পর্তুগিজরা। বাহাদুর শাহ এই পর্তুগিজদের কাছ থেকে সাহায্য চায় হুমায়ুনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। এখন পর্তুগিজরা এই সুযোগটাকে কাজে খাটিয়ে বাহাদুর শাহের সাথে একটা চুক্তি করে, বেসিনের চুক্তি বা বেসিনের সন্ধি। পর্তুগালিদের তখন ভারতে গভর্নর ছিল নিনো দি কুনহা, পর্তুগালি গভর্নর নিনো দি কুনহা। বাহাদুর শাহ আর নিনো দি কুনহা এদের দুজনের ভেতর একটা সন্ধি হয়, বেসিনের সন্ধি, 1534 সালে। এই সন্ধি অনুযায়ী পর্তুগিজরা বোম্বে, দমন আর দিউ, বোম্বে, দমন, দিউ এই তিনটে এরিয়া ব্যবসায়িক কাজে খাটানোর জন্য বাহাদুর শাহের কাছ থেকে নিয়ে নেয় এবং এই দিউতে, এই যে এখানে হলো দিউ, এই দিউতে কারখানা খোলার অনুমতি নেয়। এবার হুমায়ুন এই পুরো জায়গায় দখল করে নিয়েছে। এই যে এই পুরো জায়গাটা হয়ে যায় হুমায়ুনের, এই পুরো এরিয়াই হয়ে যায় হুমায়ুনের। এখন হুমায়ুন এখানে ডাইরেক্ট শাসন না করে তার ভাই অস্কিরিকে এই গুজরাট এরিয়াতে বসিয়ে যায়। 1534 সালে হুমায়ুন যখন এই এরিয়া আক্রমণ করে তখন এখান থেকে ফিরে বা ফেরার সময় তার ভাই অস্কিরিকে এই গুজরাট এরিয়াতে বসিয়ে যায় আর নিজে দিল্লির এই এরিয়াতে থাকে। এবার বেসিনের চুক্তি অনুযায়ী পর্তুগিজরা এই তিনটে এরিয়া তো নিয়ে নেয়, আর চুক্তি মতো হুমায়ুনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এই যে এখানে ছিল অস্কিরি, অস্কিরির সাথে যুদ্ধ করে। বাহাদুর শাহ পর্তুগিজদের সাথে নিয়ে এখানে অস্কিরির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। আর তখন এই গুজরাট এবং মালওয়া এই দুটো এরিয়া আলাদা স্বাধীন হয়ে যায় এবং এরপর এখানের অবস্থা মোটামুটি স্থির হয়ে যায় এবং এই গুজরাট এরিয়াতে আবার শাসক চলে আসে বাহাদুর শাহ। তাহলে গুজরাট এরিয়াতে এখন শাসক রয়েছে বাহাদুর শাহ আর পর্তুগিজ এই এরিয়াতে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এইভাবে চলতে চলতে 1537 খ্রিস্টাব্দ, 1537 খ্রিস্টাব্দে গুজরাট এরিয়াতে বাহাদুর শাহ দেখে যে দিউতে যেখানে পর্তুগিজদের কারখানা খোলার অনুমতি দেওয়া হয়েছিল সেখানে পর্তুগিজরা কেল্লা নির্মাণ করছে। দিউতে কারখানা খোলার অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু পর্তুগিজরা সেখানে কারখানার পাশাপাশি কেল্লাও তৈরি করছে, মানে ফোর্ট তৈরি করছে। আর এটা দেখে বাহাদুর শাহ পর্তুগিজদের ওপর আক্রমণ করে আর পর্তুগিজরা তখন বাহাদুর শাহকে মেরে দেয়। এবার হুমায়ুন 1534 সালে এই যে গুজরাট নিয়ে নিয়েছিল তারপর দিল্লিতে ফিরে যায়। তারপর থেকে 2-3 বছর হুমায়ুন আর কোনো যুদ্ধ করেনি, দিল্লিতেই তার সময় কাটাতে থাকে। এইভাবে চলতে চলতে 1537 খ্রিস্টাব্দ, 1537 খ্রিস্টাব্দে এই যে এখানে বাহাদুর শাহ মারা যায় আর তখন আবার হুমায়ুন বাংলার এই এরিয়াতে আবার আক্রমণের কথা ভাবে। আর সেই সময় বাংলার এই এরিয়াতে ওই যে বললাম নুমানি বংশ ছিল, নুমানি বংশের জায়গায় এখানে চলে এসছে সুর বংশ, সুর বংশের রাজা শেরশাহ সুরি। আর হুমায়ুন তখন বাংলা আক্রমণের জন্য 1538 খ্রিস্টাব্দে আবারও এই চুনারের উপর আক্রমণ করে, কারণ এর আগে 1532 সালে হুমায়ুন যখন এই চুনার আক্রমণ করেছিল এটা জিতেছিল। তারপর যখন এই এরিয়াতে নুমানি বংশের জায়গায় সুর বংশ আসে, শেরশাহ সুরি এই চুনারকে আবার নিজের আন্ডারে নিয়ে নেয়। ফলে বাংলার দিকে আক্রমণের জন্য হুমায়ুন আবারও এই চুনারের উপর আক্রমণ করে 1538 খ্রিস্টাব্দে। হুমায়ুন 1538 খ্রিস্টাব্দে আবারও চুনার আক্রমণ করে এবং চুনারের কেল্লা জিতে যায়। তারপর বাংলার এই এরিয়াতে আক্রমণ করে 1538 কি 39 সালে বাংলার এই এরিয়াতে আক্রমণ করে। এখন হুমায়ুন যখন চুনারের পর বাংলার এই এরিয়াতে আসে এর পিছন পিছন এই এরিয়াতে ছিল শেরশাহ, শেরশাহ হুমায়ুনের পিছন পিছন আসতে থাকে লড়াইয়ের জন্য, কিন্তু কিছু দূর এসে তারপর আসেনি। শেরশাহ এইখানে একটা এরিয়াতে থেকে যায় হুমায়ুনের সাথে লড়াই করার জন্য। এখন হুমায়ুন বাংলার এই এরিয়াতে আসে, এসে এসে এখানে তেমন কোনো ধন সম্পদ না পেয়ে আবার ফিরে যাওয়ার কথা ভাবে। ফিরে যাওয়ার সময় এই এরিয়া দিয়ে ফিরে যাওয়ার সময় এই এরিয়া দিয়ে দিল্লি ফেরার কথা ভাবে। এখন
এই এরিয়াতে যাওয়ার সময় প্রথমে এখানে আসে হলো চৌসা। এই জায়গার নাম হলো চৌসা। চৌসাতেই শেরশাহ হুমায়ুনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আর শেরশাহ বন্যার সময় এই যুদ্ধের ঘোষণা করে। এখন হুমায়ুনের যেহেতু এই চৌসা এরিয়া অপরিচিত জায়গা, আর তার উপর বন্যা হচ্ছে, ফলে শেরশাহের কাছে হুমায়ুন হেরে যায়। 1539 সালে চৌসার যুদ্ধে হুমায়ুন শেরশাহের কাছে হেরে যায়। এখন এর পরে একটা ঘটনা আছে। বলা হয় যে হুমায়ুন শেরশাহের কাছে হেরে গিয়ে গঙ্গা নদীতে ঝাঁপ দেন এবং নদীর ভিতর তার মৃতপ্রায় অবস্থা হয়ে গেছিল এবং তিনি ভাসতে ভাসতে বেশ কিছু দূর চলে যান। যেতে যেতে মাঝ রাস্তায় একজন ব্যক্তি তাকে উদ্ধার করে এবং তার জীবন বাঁচায়। ওই ব্যক্তি ভবঘুরে টাইপের ছিল এবং লোককে জল খাইয়ে বেড়াতো। তার কাছে সব সময় একটা চামড়ার থলে থাকতো, যাতে সে জল রাখতো, যদি কেউ জল চাইতো তাকে জল পান করাতো। ওই ব্যক্তির নাম ছিল শিয়াবুদ্দিন। এখন শিয়াবুদ্দিন হুমায়ুনের জীবন বাঁচানোয় হুমায়ুন তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তুমি আমার দিল্লির দরবারে এসো, তোমায় আমি একদিনের জন্য রাজা বানিয়ে দেবো। আর এই ঘটনার পর হুমায়ুন আবার দিল্লি ফিরে আসে। তারপর শিয়াবুদ্দিন একদিন দিল্লিতে যায়, হুমায়ুন তাকে একদিনের জন্য রাজা বানিয়ে দেয়। শিয়াবুদ্দিন এই একদিনের রাজা হয়ে চামড়ার কয়েন প্রচলন করেন, যদিও এই চামড়ার কয়েন বা চামড়ার মুদ্রার ভ্যালিডিটি ওই একদিনই ছিল। এবার নর্মালি হুমায়ুন এইভাবেই তার জীবনযাপন চালাতে থাকে। এরপর 1540 খ্রিস্টাব্দে 1540 খ্রিস্টাব্দে গিয়ে এই যে এই পুরো এরিয়াতে চলে এসে বললাম শেরশাহ এবার দিল্লির উপর আক্রমণ করে। শেরশাহ দিল্লির উপর আক্রমণ করতে গিয়ে মাঝখানে এই এরিয়া আসে কনৌজ। এই কনৌজ এরিয়াতে শেরশাহ আর হুমায়ুনের ভেতর আবার লড়াই হয়, কনৌজের যুদ্ধ। 1540 সালে কনৌজের যুদ্ধ। এই যুদ্ধতেও শেরশাহ হুমায়ুনকে হারিয়ে দেয়, আর হারানোর পর হুমায়ুনকে ছেড়ে দেয়নি। হুমায়ুনের পিছন পিছন হুমায়ুন যেখানে যেখানে গেছে তার পিছন পিছন সেখানে গিয়েই তার উপর আক্রমণ করেছে। এইভাবে কনৌজের যুদ্ধের পর হুমায়ুন ভারতের বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে থাকে বিভিন্ন ছদ্মবেশ ধরে। এখন এই ছদ্মবেশ ধরে ঘুরে বেড়াতে বেড়াতে 1542 খ্রিস্টাব্দে গিয়ে 1542 খ্রিস্টাব্দে গিয়ে শেরশাহ হুমায়ুনের উপর একটা বড়সড় আক্রমণ করে। তখন হুমায়ুন শেরশাহের কাছে পরাজিত হয়ে ফাইনালি ভারত ছেড়ে চলে যায়। আর এই দিল্লি সাম্রাজ্যের ক্ষমতা চলে আসে শেরশাহের কাছে। শেরশাহের কাছে 1540 খ্রিস্টাব্দে দিল্লির শাসন চলে আসে, কিন্তু পুরোপুরি ভাবে দিল্লির শাসক হয়ে যায় 1542 সালে গিয়ে। তো এই 1540 বা 1542 থেকে 1555 খ্রিস্টাব্দ, এই 13 কি 15 বছর দিল্লির এই এরিয়াতে শাসন হয় সুর বংশের। সুর বংশে মেইন দুইজন রাজা আসেন, শেরশাহ সুরি এবং তারপর তার পুত্র ইসলাম শাহ সুরি। 1540 থেকে 45 পর্যন্ত শেরশাহ সুরি রাজত্ব করেন। তারপর 1545 থেকে 1553 সাল পর্যন্ত তার ছেলে ইসলাম শাহ শাসন করেন। তারপরের 2 বছর এই সুর বংশের সিংহাসনে তেমন রাজা আসেনি, ফাঁকাই ছিল বলা যায়। সেই সময় 1555 সালে হুমায়ুন আবার এই দিল্লিতে সুর বংশের উপর আক্রমণ করে এবং সুর বংশের লোকেদের সরিয়ে দিয়ে আবার এখানে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে। এবার ওই যে বললাম হুমায়ুন 1542 সালে ফাইনালে ভারত ছেড়ে চলে যায়। হুমায়ুন যখন ভারত ছেড়ে চলে যাচ্ছে তখন তার স্ত্রী হামিদা বানু বেগম ছিল গর্ভবতী। সেই সময় হুমায়ুনের একজন খুব ভালো মিত্র ছিল বীরসাল। এই যে এই এরিয়াটাকে বলা হয় অমরকোট। এই অমরকোটের রাজা ছিল বীরসাল। এখানে হলো বীরসাল, অমরকোটের রাজা বীরসাল। হুমায়ুন বীরসালের কাছে তার স্ত্রী হামিদা বানু বেগমকে রেখে ভারত ছেড়ে চলে যায় এবং এই বীরসালের দরবারেই 1542 সালে আকবরের জন্ম হয়। তো আকবরের জন্ম হয় 1542 সালে। তার আগে হুমায়ুন 1542 সালে ভারত ছেড়ে চলে যায়, ভারত ছেড়ে কাবুলে চলে যায়। কাবুল তখন শাসন করত হুমায়ুনের ভাই কামরান। কামরান কাবুল সহ ভারতের এই এরিয়াও শাসন করতে চেয়েছিল, ফলে হুমায়ুনের প্রতি তার একটা ক্ষোভ ছিল। আর ওই জন্যই হুমায়ুন যখন কাবুলে কামরানের কাছে যায়, কামরান তখন হুমায়ুনকে আশ্রয় না দিয়ে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। ফলে হুমায়ুন চলে যায় ইরানে। ইরানে তখন ছিল সাফাভিদ সাম্রাজ্য। হুমায়ুন এই সাফাভিদ সাম্রাজ্যের রাজার শরণ নেয় এবং সেখানেই থেকে যায়। আর সেখানে থাকতে থাকতে হুমায়ুন ওই সাফাভিদ সাম্রাজ্যের রাজাকে ভারতে হওয়া বিভিন্ন ঘটনার কথা জানায়। আর ওই সাফাভিদের রাজা হুমায়ুনকে একটা সৈন্যদল গঠন করে দেয় এবং তার পাশাপাশি হুমায়ুনকে রাজপাট শেখায় যে কিভাবে কিভাবে রাজত্ব করতে হয়, কিভাবে সঠিকভাবে নিজের সাম্রাজ্যকে বিস্তার করা যায়, কিভাবে অন্য রাজ্যের সাথে নিজের রাজনৈতিক সম্পর্ক ভালো রাখা যায়। এই সমস্ত বিভিন্ন রাজপাট শেখায়। আর এগুলি শিখতে শিখতে হুমায়ুন একটা সৈন্যদল তৈরি করে এবং সৈন্যদল তৈরি করে আবারও ভারতের দিকে আক্রমণ করার কথা ভাবে। আর হুমায়ুন একটা সঠিক সময়ের সন্ধানে ছিল যে
ভারতে এখানে এখন রয়েছে সুর বংশ বা সুর সাম্রাজ্য। এই সুর সাম্রাজ্য কবে দুর্বল হবে? যখনই সুর সাম্রাজ্য দুর্বল হবে তখনই হুমায়ুন আক্রমণ করবে বলে ঠিক করে। আর এইভাবে হতে হতে 1545 সালে গিয়ে এখানে শেরশাহ সূরি মারা যায়। শেরশাহ সূরির পরে সুর বংশের সিংহাসনে বসেন তার ছেলে ইসলাম শাহ। ইসলাম শাহ শেরশাহের মতন তেমন যোগ্য শাসক ছিল না, ফলে হুমায়ুন ইসলাম শাহের ওপর আক্রমণ করতে পারত এবং সুযোগও ছিল, কিন্তু হুমায়ুন আরো ভালো সুযোগের সন্ধানে ছিল। এই জন্য সে আরো কিছুদিন অপেক্ষা করে। অপেক্ষা করতে করতে ফাইনালি 1553 খ্রিস্টাব্দে গিয়ে ইসলাম শাহ মারা যায়। আর সেই সময় গিয়ে এই দিল্লির এরিয়া খুবই দুর্বল হয়ে পড়ে। হুমায়ুন সেই সময় আক্রমণ করার কথা চিন্তা ভাবনা করে এবং ভারতের দিকে অগ্রসর হয়। এই ভারতের দিকে অগ্রসর হতে গিয়ে প্রথমেই পড়ে পাঞ্জাব এরিয়া। আমাদের এইখানে হলো পাঞ্জাব এরিয়া। এই পাঞ্জাব এরিয়াতে যে রাজা ছিল সেই রাজা দুর্বল ছিল, কিন্তু তার রাজদরবারে দুজন সেনাপতি ছিল যারা খুবই তুখর এবং বাহাদুর, হেবাত খান আর তাতার খান। পাঞ্জাবের এরিয়াতে দুজন সেনাপতি ছিল, হেবাত খান আর তাতার খান। তো হুমায়ুন যখন ভারতের এই এরিয়াতে আসার চিন্তা ভাবনা করে তখন প্রথমে এই এরিয়া পড়ে পাঞ্জাব। এই পাঞ্জাবে ওই যে বললাম দুজন সেনাপতি রয়েছে, হেবাত খান আর তাতার খান, ফলে তাদের সাথেই হুমায়ুনের প্রথম যুদ্ধ হয়ে যায়। এইখানে এই পাঞ্জাব এরিয়াতে যুদ্ধ হয়। কোথায় যুদ্ধ হয়? এইখানে লুধিয়ানাতে একটা জায়গা আছে মৃচ্ছকোটা। এই মৃচ্ছকোটাতে হুমায়ুন এবং হেবাত খান ও তাতার খান এদের ভেতর যুদ্ধ হয়, মৃচ্ছকোটার যুদ্ধ 1555 সালে। তো 1555 সালে মৃচ্ছকোটার যুদ্ধে একদিকে ছিল হুমায়ুন আর আরেকদিকে ছিল হেবাত খান ও তাতার খান। হুমায়ুনের সাথে ছিল তার বিশ্বস্ত সেনাপতি বহরম খান। বেহরাম খান যুদ্ধ করে এই হেবাত খান আর তাতার খানকে হারিয়ে দেয় এবং ফাইনালি হুমায়ুন এই মৃচ্ছকোটার যুদ্ধ জিতে যায় আর শেষমেশ দিল্লির এই এরিয়াতে এসে আবারও মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে। এখন এর আগে 1526 খ্রিস্টাব্দে বাবর যখন পানিপথের যুদ্ধ লড়ছিল তখন পিছনে ছিল হুমায়ুন। হুমায়ুনও যুদ্ধে একটু লড়ছিল। ঠিক সেই রকমই হুমায়ুন যখন 1555 সালে এখানে মৃচ্ছকোটার যুদ্ধ করছে তখন তার সাথে ছিল আকবর। আকবর পিছন থেকে হুমায়ুনের এই যুদ্ধ দেখে এবং একটু যুদ্ধও করে। এখন এখানে মনে প্রশ্ন আসতে পারে যে আকবরের জন্ম তো হয়েছিল অমরকোটে, তাহলে আকবর হুমায়ুনের সাথে কিভাবে এলো? 1542 সালে আকবরের যখন জন্ম হয়, জন্মের পর হুমায়ুনের ভাই অস্কিরি আকবর আর হামিদা বানু বেগমকে নিয়ে যায়। হামিদা বানু বেগম ও আকবর তখন অস্কিরির স্মরণেই ছিল। পরে ওদের দুজনকে নিয়ে যায় হিন্দাল। হামিদা বানু বেগম এবং আকবর তখন হিন্দালের কাছেই কাবুলে ছিল। পরে 1547 খ্রিস্টাব্দে হুমায়ুন যখন কাবুলে আসে তখন আকবর হুমায়ুনের কাছে চলে আসে। ওই জন্যই 1555 খ্রিস্টাব্দে হুমায়ুন যখন এই মৃচ্ছকোটায় যুদ্ধ লড়ে তখন আকবরও হুমায়ুনের সাথে ছিল। 1555 খ্রিস্টাব্দে হুমায়ুন ফাইনালে এই মৃচ্ছকোটার যুদ্ধ জিতে গিয়ে দিল্লিতে এসে বসে এবং শাসন করতে থাকে। হুমায়ুন যখন 1530 থেকে 40 এই 10 বছর দিল্লিতে ছিল তখন এখানে একটি স্থাপত্য নির্মাণ করানোর কাজ শুরু করেছিল, একটা কেল্লা তৈরির কাজ শুরু করেছিল। কিলা দি কুনহা বা যেটাকে বলা হয় পুরানা কিলা বা পুরনো কেল্লা, পুরনো কেল্লা বা কিলা দি কুনহা এটি তৈরির কাজ শুরু করেছিলেন এবং ওই পুরনো কেল্লার আশেপাশে একটি শহরের স্থাপন করেছিলেন দিন পানহা। আর ওই শহরে একটি গ্রন্থাগার বা লাইব্রেরিও তৈরি করেছিলেন। তাহলে কি বললাম? হুমায়ুন পুরানা কেল্লা বা কিলা দি কুনহা তৈরির কাজ শুরু করেছিলেন এবং তার আশেপাশে একটা শহর স্থাপন করেছিলেন দিন পানহা, আর এই শহরেই একটা লাইব্রেরি বা গ্রন্থাগার তৈরি করেছিলেন। পরে হুমায়ুন যখন ভারত ছেড়ে চলে যায় তখন ওই পুরনো কেল্লার কাজ অসম্পূর্ণই থেকে যায়। হুমায়ুনের জায়গায় তারপর চলে এসেছিল শেরশাহ। শেরশাহ এই পুরনো কেল্লা তৈরির কাজ শেষ করে। এবার হুমায়ুন যখন 1555 খ্রিস্টাব্দে দিল্লিতে এসে বসে, তারপর সময় যেতে যেতে 1556 খ্রিস্টাব্দে 1556 খ্রিস্টাব্দে গিয়ে হুমায়ুনের মৃত্যু হয়ে যায়। বলা হয় যে হুমায়ুন তার তৈরি করা ওই গ্রন্থাগারেই বই পড়তে পড়তে একদিন হঠাৎ করেই পা স্লিপ করে পড়ে যান এবং সেখানে পড়ে গিয়েই তার মৃত্যু হয়। তো 1556 খ্রিস্টাব্দে হুমায়ুনের মৃত্যু হয়। তারপর এই সিংহাসনে বসেন আকবর। তবে আকবর এই সিংহাসনে বসার আগেও কিছু ঘটনা আছে, সেটা যখন আকবর সম্পর্কে আলোচনা করব তখন বলে দেবো। এখন 1556 খ্রিস্টাব্দে হুমায়ুনের মৃত্যুর পর তার স্ত্রী হামিদা বানু বেগম দিল্লিতেই তার কবর নির্মাণ করান এবং তার কবরের উপরেই লাল পাথর দিয়ে একটি সৌধ বা স্থাপত্য নির্মাণ করান যাকে বলা হয় হুমায়ুনের মকবরা। এবং এই স্থাপত্যটা দেখতে পরবর্তীকালের একদম তাজমহলের মতন, ওই জন্য হুমায়ুনের মকবরাকে লাল তাজমহলও বলা হয়। এবার এর আগে বাবর নিজের আত্মজীবনী লিখতেন, কিন্তু হুমায়ুন নিজের আত্মজীবনী লেখেননি। হুমায়ুনের জীবনী সম্পর্কে লিখেছিলেন তার বোন গুলবাদান বেগম। হুমায়ুনের জীবনী সম্পর্কে লেখা ওই পুস্তকের নাম হলো হুমায়ুন নামা।
হুমায়ুনের জীবনী হুমায়ুন নামা, এটি লিখেছিলেন গুলবাদান বেগম। আর এই হুমায়ুন নামা দুটো খণ্ডে লেখা, প্রথম খণ্ডে বাবর সম্পর্কে লেখা এবং দ্বিতীয় খণ্ডে হুমায়ুন সম্পর্কে লেখা। তো এই হলো হুমায়ুন সম্পর্কে ওভারঅল কিছু বিষয়। এবার এখান থেকে কোশ্চেন তেমন খুব বেশি আসে না। 2022 সালে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে একটি প্রশ্ন এসেছিল যে হুমায়ুন নামা কে লিখেছিলেন। তো হুমায়ুন নামা লিখেছিলেন গুলবাদান বেগম। হুমায়ুনের বোন গুলবাদান বেগম এই হুমায়ুন নামা লিখেছিলেন। এটা দুটো খণ্ডে লেখা, প্রথম খণ্ডে বাবর সম্পর্কে লেখা, দ্বিতীয় খণ্ডে গিয়ে হুমায়ুন সম্পর্কে লেখা। 2020 সালে ডাব্লিউবিসিএস মেন্সে প্রশ্ন এসেছিল যে মুঘল সাম্রাজ্যের একমাত্র লেখিকা কে ছিলেন। তো মুঘল সাম্রাজ্যে একমাত্র মহিলা যিনি কারোর জীবনী বা কিছু লিখেছিলেন তিনি হলেন গুলবাদান বেগম। তিনি কি লিখেছিলেন? হুমায়ুন নামা। এবার নোট তৈরি করার জন্য তোমরা এর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। এর পরের ক্লাসে গিয়ে আমরা আকবর সম্পর্কে আলোচনা করব।